villageboat.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকাশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই প্রতিবারের মতো আজকে আপনাদের শোনাতে যাচ্ছি এক হাড় হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, গল্পটি শুরু করা যাক। বঙ্গোপসাগরের কুল ঘেঁষা এক নিঝুম গ্রাম, নাম তার কাল নাগিনী। গ্রামবাসীদের বিশ্বাস, অমাবস্যার রাতে যখন সাগরের বুক চিরে লোনা বাতাস হা হা করে ধেয়ে আসে, তখন গভীর জলরাশি থেকে এক বিভীষিকাময় ডাক ভেসে আসে, যাকে তারা বলে নিশির ডাক। এই ডাক যে শোনে সে আর ফিরে আসে না। আজ তেমনই এক ঘনঘোর অমাবস্যার রাত। আকাশে চাঁদের কোনো চিহ্ন নেই, চারপাশ ঘুটঘুটে কালো। গ্রামের শেষ প্রান্তে ভাঙা এক কোণে ঘরে বসে আকাশ আর তার বন্ধুরা গোল হয়ে বসে ভূতের গল্প করছিল। আকাশের হাতে একটা পুরনো লণ্ঠন, যা ধিকি ধিকি জ্বলছে। বাতাসের ঝাপটায় কুঁড়ে ঘরটা মাঝে মাঝেই কেঁপে উঠছে। আকাশের বন্ধু সুমন বলে উঠল, "কি রে আকাশ, তুই না বললি তোর বাবার রেস্টুরেন্টে গিয়ে আজ পোলাও মাংস খাওয়াবি? এ তো ঝড়ের মধ্যে এখানে বসে আছিস কেন?" আকাশ লণ্ঠনটা হাতে নিয়ে জানালার দিকে তাকালো। বাইরে গাছগুলো ভূতের মতো হাত পা নাড়ছে। সে ফিসফিস করে বলল, "আজ যাওয়া যাবে না সুমন। শুনেছিস না, আজ কাল নাগিনী সাগরের সেই অভিশপ্ত জাহাজটা নাকি দেখা গেছে?" সবাই চুপ হয়ে গেল। কাল নাগিনী সাগরের সেই জাহাজটার কথা কে না জানে। ৩০০ বছর আগে এক জলদস্যু জাহাজ এই ঝড়ের রাতেই সাগরের গভীরে তলিয়ে গিয়েছে। লোকমুখে শোনা যায় সেই জাহাজের ক্যাপ্টেন ছিল এক নিষ্ঠুর কঙ্কাল জলদস্যু, যে আজও তার হারানো সম্পদ খুঁজে বেড়ায়। হঠাৎ ঘরের বাইরে খটখট শব্দ হলো, যেন কেউ শুকনো হাড় দিয়ে কাঠের দরজায় টোকা দিচ্ছে। আকাশের বুকটা ধক করে উঠল। লণ্ঠনটা হাতে নিয়ে সে দরজার দিকে এগিয়ে গেল। সুমন বারবার মানা করল, কিন্তু আকাশ শুনল না। সে দরজার কাছে গিয়ে দাঁড়াতেই বাইরে থেকে এক অমানুষিক কণ্ঠস্বর ভেসে এলো, "আকাশ, আয়, সাগরের বুকে আয়।" সবাই পাথরের মতো জমে গেল। ওটা তো নিশির ডাক। আকাশ মন্ত্রমুগ্ধের মতো দরজার খিলটা খুলে ফেলল। বাইরের ঠান্ডা বাতাস ঝাপটা দিয়ে ভেতরে ঢুকল, আর লণ্ঠনটা দপ করে নিভে গেল। অন্ধকারে দেখা গেল দূরে সাগরের তীরের দিকে একটা ধোঁয়াটে নীল আলো জ্বলছে, আর একটা বিশাল মাস্তুলওয়ালা ভাঙা জাহাজ ধীরে ধীরে ডাঙার দিকে এগিয়ে আসছে। আকাশ ধীর পায়ে সাগরের দিকে হাঁটতে শুরু করল। তার পেছনে বন্ধুরা চিৎকার করছে, কিন্তু সে যেন কিছুই শুনতে পাচ্ছে না। বালু চড়ে পা রাখতেই আকাশ দেখল সাগরের পানি থেকে এক বিশাল অক্টোপাসের সুর উঠে এসেছে, আর সেই অক্টোপাসের মাথার ওপর বসে আছে এক কঙ্কাল জলদস্যু, যার হাতে একটি মিটিমিটি জ্বলা লণ্ঠন। জলদস্যুটা আকাশের দিকে হাত বাড়িয়ে ডাকল। সাগরের লোনা পানি থেকে ভেসে আসা পচা গন্ধ আকাশের নাকে আসতেই তার জ্ঞান হারানোর উপক্রম হলো। ঠিক তখনই একটা বিশাল ঢেউ আছড়ে পড়ল চড়ে, আর সেই অক্টোপাসটা তার বিশাল সুর দিয়ে আকাশকে পেঁচিয়ে ধরল। বিশাল অক্টোপাসের লোনা ও আঠালো সুর আকাশের কোমরে পেঁচিয়ে ধরতেই ওর দম বন্ধ হয়ে আসছিল। সাগরের পচা জলের গন্ধ এলো এক হাড় হিম করা অট্টহাসি। কঙ্কাল জলদস্যুটা লণ্ঠনটা আকাশের মুখের সামনে ধরে খটখট শব্দে হাসতে লাগল। তার ফাঁকা চোখের কোটর থেকে যেন আগুন ঝরছে। সে ভাঙা গলায় বলল, "৩০০ বছর ধরে আমি এই রাতের অপেক্ষা করছি। আমার অভিশপ্ত জাহাজের নতুন নাবিক তুই।" আকাশের জ্ঞান হারানোর উপক্রম।
সে চোখ বুজে ভগবানের নাম নিচ্ছিল। হঠাৎ মনে পড়ল তার পকেটে বাবার রেস্টুরেন্ট থেকে আনা একটা ছোট ধারালো ছুরি আছে, যা দিয়ে সে বিকেলে মাছ কাটতে চেয়েছিল। অক্টোপাসের সুরটা যখন তাকে আরও জোরে চেপে ধরল, তখন আকাশ সবটুকু শক্তি সঞ্চয় করে পকেট থেকে ছুরিটা বের করল। আর দেরি না করে সজোরে বসিয়ে দিল অক্টোপাসের আঠালো গায়ে। একটা অমানুষিক চিৎকারে কেঁপে উঠল কালনাগিনী চর। অক্টোপাসটা ব্যথায় আকাশকে ছেড়ে দিল। আকাশ বালিতে আছড়ে পড়ল। সুমন আর বাকি বন্ধুরা এই সুযোগে ছুটে এসে বাদুড়টা তার কানে ফিসফিস করে বলল, কাল নাগিনী সাগরের অতলে তোর সম্পদ লুকিয়ে আছে আকাশ, তোকে ওখানেই যেতে হবে। বাদুড়টা আবার জানালা দিয়ে উড়ে চলে গেল। সবাই অবাক। আকাশ আবার দরজার দিকে এগোতে চাইল, কিন্তু সুমন ওকে চেপে ধরল। না আকাশ, কোথাও যাবি না তুই, সুমন চেঁচিয়ে বলল। কিন্তু আকাশের চোখে অন্য এক জগতের মোহ। সে লণ্ঠনটা হাতে নিয়ে ভাঙা গলায় বলল, আমাকে যেতেই হবে সুমন, ও আমাকে ডাকছে। সে দরজা খুলে আবার সাগরের দিকে দৌড়াতে লাগলো। বন্ধুরা তার পেছনে ছুটতে চাইল, কিন্তু কুঁড়ে ঘরটা হঠাৎ কাঁপতে শুরু করলো। দেওয়াল থেকে মাটি খসে পড়তে লাগলো। ঘরের কোণে দেখা গেল সেই কঙ্কাল জলদস্যুটা দাঁড়িয়ে আছে, আর তার লণ্ঠনের নীল আলোয় ঘরটা ভরে গেছে। কুঁড়ে ঘরের কোণে কঙ্কাল জলদস্যুটাকে দেখে সুমন আর বাকিদের কলিজা শুকিয়ে গেল। নীল আলোর আভায় কঙ্কালের হাড়গুলো মটমটো শব্দে নড়ছিল। সে তার হাড় সর্বস্ব হাতটা আকাশের দিকে বাড়িয়ে দিয়ে এক ভৌতিক স্বরে বলল, তোর রক্তে আমার জাহাজের মাস্তুল ভিজবে, তবেই মুক্তি পাবো আমি। সুমন চিৎকার করে উঠল, আকাশ ফিরে আয়, ওটা মানুষ না। কিন্তু আকাশ তখন ঘোরের মধ্যে। সে ঝড়ের ঝাপটা উপেক্ষা করে সমুদ্রের কিনারায় পৌঁছে গেছে। সেখানে সেই বিশাল জাহাজটি এখন তীরের খুব কাছে। জাহাজের চারপাশ দিয়ে কালো ধোঁয়ার মতো কুয়াশা বের হচ্ছে। আকাশ যখন জাহাজের সিঁড়িতে পা রাখল, হঠাৎ সমুদ্রের জল থেকে সেই বিশাল অক্টোপাসটা আবার ফুঁসে উঠল। কিন্তু এবার সে আকাশকে আক্রমণ করল না, বরং তার সুর দিয়ে আকাশকে আলতো করে জাহাজের ডেকে তুলে দিল। জাহাজের ডেকটা পচা কাঠে ভরা, আর সেখান থেকে এক অদ্ভুত সামুদ্রিক শ্যাওলার গন্ধ আসছিল। জাহাজে পা রাখতেই আকাশের ঘোর কিছুটা কাটল। সে দেখল জাহাজের চারদিকে ডজন ডজন কঙ্কাল নাবিক দাঁড়িয়ে আছে। কেউ পাল টানছে, কেউ নোঙর তুলছে, কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই। জাহাজের মাঝখানে একটি বড় খাঁচা, যার ভেতরে দাউ দাউ করে নীল আগুন জ্বলছে। পেছন থেকে সুমনের গলা শোনা গেল, আকাশ, আমি আসছি। সুমন সাহসে ভর করে লাঠি নিয়ে জাহাজে উঠে এলো, কিন্তু সে আসতেই জাহাজের ভারী দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। কঙ্কাল জলদস্যুটা এখন তাদের সামনে। সে তার লণ্ঠনটা উঁচিয়ে ধরল। লণ্ঠনের ভেতরে কোনো তেল নেই, আছে একটি জ্বলন্ত মানুষের হৃৎপিণ্ড। তোরা দুজন এসেছিস, ভালোই হলো। জলদস্যুটা খটখট করে হাসল। আসছে, কিন্তু সেই সম্পদের ওপর বসে আছে এক বিভৎস প্রেতাত্মা।
যার মুখটা দেখতে ঠিক সেই বাদুড়টার মতো যা কিছুক্ষণ আগে কুঁড়ে ঘরে এসেছিল। প্রেতাত্মাটি চিৎকার করে উঠল, আকাশ, এই সম্পদ তোর হতে পারে যদি তুই তোর বন্ধুকে এই সাগরে উৎসর্গ করিস। আকাশের হাতে তখন সেই ধারালো ছুরিটা। সে সুমনের দিকে তাকালো। সুমনের চোখে জল, সে ভয়ে কাঁপছে। আকাশের কানে তখন নিশির ডাক বাজছে, মেরে ফেল ওকে, সব সোনা তোর হবে। আকাশের হাতে সেই ধারালো ছুরিটা কাঁপছে। জাহাজের পাটাতনে ছড়িয়ে থাকা হীরা জহরত নীল আগুনের আভায় চিকচিক করছে। সেই প্রেতাত্মাটি আকাশের কানের কাছে ফিসফিস করে বলে চলেছে, আকাশ, এই সুযোগ একবারই আসে। বানিয়া বাজারে তুই কি অভাবী হয়ে থাকতে চাস? এই সম্পদ নিলে তুই পুরো এলাকার রাজা হবে। শুধু তোর বন্ধুকে ধাক্কা দিয়ে সাগরের ওই বিশাল অক্টোপাসটার মুখে ফেলে দে। সুমন পিছিয়ে গিয়ে জাহাজের মাস্তুলে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছে। তার চোখে অবিশ্বাসের দৃষ্টি। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? আমরা ছোটবেলার বন্ধু। এই পচা হাড়গোড়ের কথা শুনে আমাকে মারবি? আকাশের চোখের মণি তখন ধোঁয়াটে হয়ে গেছে। সে ধীর পায়ে সুমনের দিকে এগিয়ে যাচ্ছে। কঙ্কাল জলদস্যুটা তার লণ্ঠনটা উঁচিয়ে ধরে খটখট করে হাসছে। অক্টোপাসের সুরগুলো জাহাজের রেলিং বেয়ে ওপরে উঠে এসেছে, যেন তারা শিকারের জন্য তৈরি। হঠাৎ আকাশের মনে পড়ল তার বাবার কথা। তার বাবা কত কষ্ট করে রেস্টুরেন্ট চালান, সবাইকে ভালোবেসে খাওয়ান। সেই সততার শিক্ষা কি সে এক রাতেই খাঁচাটার দিকে ছুঁড়ে মারল। ধড়াস শব্দে খাঁচাটা ভেঙে পড়ল। ভেতরের সেই নীল আগুন আগ্নেয়গিরির লাভার মতো পুরো ডেকে ছড়িয়ে পড়ল। আগুনের ছোঁয়া লাগতেই কঙ্কাল নাবিকগুলো যন্ত্রণায় চিৎকার করে ধোঁয়ায় পরিণত হতে লাগল। জলদস্যু ক্যাপ্টেনের হাতের সেই হৃৎপিণ্ডটা দপ করে নিভে গেল। না! প্রেতাত্মাটি এক অমানসিক চিৎকার দিয়ে উঠল। জাহাজটা তখন তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে। সমুদ্রের জল প্রচণ্ড বেগে জাহাজের খোলে ঢুকছে। আকাশ সুমনের হাত শক্ত করে ধরল। পালা সুমন, এই অভিশপ্ত সম্পদ আমাদের চাই না। ওরা দুজনে জাহাজের রেলিং টপকে উত্তাল সাগরে ঝাঁপ দিল। কিন্তু নিচেই অপেক্ষা করছিল সেই বিশাল অক্টোপাস। তার একটা সুঁড় সাপের মতো এসে আকাশের পা পেঁচিয়ে ধরল। সুমন তখন সাঁতরে কিছুটা দূরে চলে গেছে। সে পেছনে তাকিয়ে দেখল আকাশকে আবার জলের নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। জলের নিচে যেতে যেতে আকাশ দেখল সাগরের তলদেশে শত শত পুরনো কঙ্কাল হাত বাড়িয়ে তাকে ডাকছে। আর সেই কঙ্কাল জলদস্যুটা এখন তার আসল রূপ ধরেছে। সে কোনো মানুষ নয়, সে ছিল এক সামুদ্রিক শয়তান, যার অর্ধেক শরীর মানুষের আর অর্ধেক মাছের। সে আকাশের দিকে ধেয়ে আসছে তার ধারালো নখ নিয়ে। সাগরের নোনা জল আকাশের নাকি মুখে ঢুকে যাচ্ছে। অক্টোপাসের সেই শক্তিশালী সুর তাকে টেনে নিয়ে যাচ্ছে একদম তলদেশে। জলের নিচে এক অদ্ভুত নীলচে আলো জ্বলছে। আকাশ দেখল সেখানে কয়েকশো বছর আগের ডুবে যাওয়া শত শত ছোট বড় নৌকার কঙ্কাল পড়ে আছে। আর সেই হাড় সর্বস্ব হাতগুলো বালি খুঁড়ে বেরিয়ে এসে আকাশের পা ধরার চেষ্টা করছে। জলদস্যু ক্যাপ্টেন, যে এখন এক ভয়ঙ্কর সামুদ্রিক দানবের রূপ নিয়েছে, সে আকাশের সামনে এসে দাঁড়ালো। তার গলার স্বর জলের নিচেই গম গম করে উঠল। পালানোর পথ নেই আকাশ। এই সাগরের তলে যারাই এসেছে তারা আমাদের সৈন্য হয়েছে। তোর এই ছটকটানি বৃথা। আকাশের দম ফুরিয়ে আসছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক তখনই সে দেখল ওপর থেকে একটা উজ্জ্বল সোনালি আলো জলের গভীরে নেমে আসছে। একটা বড় নৌকার ছায়া দেখা গেল। গ্রাম থেকে সুমন একা ফেরেনি, সে বানিয়াবাজারের অভিজ্ঞ জেলেদের নিয়ে এসেছে। জেলেদের হাতে ছিল হারপুন এবং মশাল। জলের নিচে থেকেই আকাশ দেখল একটা ধারালো হারপুন এসে বিঁধল অক্টোপাসটার মাথায়। ব্যথায় কুঁকড়ে গিয়ে অক্টোপাসটা আকাশকে ছেড়ে দিল। আকাশ শেষবারের মতো পা চালিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে সেই প্রেতাত্মাটি, যে বাদুর সেজে এসেছিল, সে জলের নিচে কালো ধোঁয়ার মতো এসে আকাশের গলা টিপে ধরল।
আমার সম্পদ তুই ধ্বংস করেছিস, তোকে আমি ছাড়ব না। প্রেতাত্মাটি চিৎকার করে উঠল। আকাশের মনে হলো তার ঘাড় মটকে যাচ্ছে, কিন্তু হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলল। সে তার পকেটে হাত দিল। পকেটে এখনো সেই ছোট লণ্ঠনের একটা ভাঙা কাঁচ রয়ে গেছে, যেটা কুঁড়ে ঘরে ভেঙেছিল। সে কাঁচটা দিয়ে প্রেতাত্মার হাতে সজোরে আঘাত করল। অশরীরী আত্মাটি যন্ত্রণায় ছিটকে গেল। এই সুযোগে আকাশ পানির ওপর মাথা তুলল। পড়ে থাকা জেলেরা আর সুমন আতঙ্কে কয়েক হাত পিছিয়ে গেল। আকাশের ফ্যাকাশে হয়ে যাওয়া চামড়া আর বড় হয়ে যাওয়া নখগুলো দেখে মনে হচ্ছিল সে আর এই জগতের কেউ নয়। সাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই অভিশপ্ত জাহাজের মাস্তুলে আকাশের মতো দেখতে হুবহু যে মূর্তিটি দাঁড়িয়েছিল, সেটি খিলখিল করে হাসতে শুরু করল। আকাশ, তুই তো অর্ধেক আমাদেরই হয়ে গেছিস। সেই নকল আকাশের কণ্ঠস্বর সাগরের ঢেউয়ের গর্জনের মতো শোনাল। সুমন কাঁপতে কাঁপতে আকাশের কাঁধ ধরল। আকাশ, নিজের দিকে তাকা, তুই কি আমাদের চিনতে পারছিস না? আকাশের চোখের মণি তখন পুরোপুরি নীল হয়ে গেছে। সে সুমনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তার বদলে এক অদ্ভুত শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ সেই কঙ্কাল জলদস্যু ক্যাপ্টেন তার লণ্ঠনটা উঁচিয়ে ধরল। সাথে সাথে সাগরের জল থেকে হাজার হাজার কঙ্কাল হাত নৌকার ধার ঘেঁষে উঠতে শুরু করল। জেলেরা তাদের লুঙি আর হারপুন দিয়ে কঙ্কালগুলোকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু সেগুলো যেন শেষই হচ্ছে না। নৌকাটা মরমর শব্দে ভাঙতে শুরু করল। আকাশের মনে হচ্ছিল তার শরীরের ভেতরে দুটি আত্মা লড়াই করছে। একটা আত্মা তাকে সাগরের অতলে টেনে নিয়ে যেতে চায়, আর অন্য আত্মা তাকে বানিয়া বাজারের সেই ধুলোবালি মাখা রাস্তায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। হঠাৎ আকাশের কানে তার মায়ের গলার এক অস্পষ্ট ডাক ভেসে এলো। মা যেন তাকে ভাত খাওয়ার জন্য ডাকছেন। সেই ডাক শোনার বুঝতে পেরে বিশাল এক ঢেউ পাঠালো নৌকার দিকে। নৌকাটা উল্টে যাওয়ার উপক্রম হলো। ঠিক সেই মুহূর্তে সুমন সর্বশক্তি দিয়ে কাঁচের টুকরোটা সাগরের সেই অভিশপ্ত জাহাজের দিকে ছুঁড়ে মারল। কাঁচের টুকরোটা জাহাজের মাস্তুলে লাগার সাথে সাথে এক বিশাল বিস্ফোরণ ঘটল। সাদা ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল। সেই নকল আকাশ আর কঙ্কাল জলদস্যু যন্ত্রণায় চিৎকার করে বাতাসে মিলিয়ে যেতে লাগল। সাগরের সেই উত্তাল ঢেউ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আকাশ ধপ করে নৌকার পাটাতনে পড়ে গেল। তার নখগুলো আবার স্বাভাবিক হয়ে আসছে, চামড়ার ফ্যাকাশে ভাব কেটে যাচ্ছে। কিন্তু যখন সে চোখ মেলল, দেখল তার হাতের তালুতে একটা অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে, ঠিক সেই কঙ্কাল জলদস্যুর লণ্ঠনের মতো। সুমন হাঁপাতে হাঁপাতে বলল, আকাশ, সব শেষ, আমরা কি বেঁচে গেলাম? আকাশ কোনো উত্তর দিল না। সে শুধু দেখল দূরে কুয়াশার আড়ালে সেই জাহাজটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু কানে এখনও সেই নিশির ডাক হালকাভাবে প্রতিধ্বনিত হচ্ছে। ভোরের আলো ফুটার আগেই কালনাগিনী গ্রামের ঘাটে নৌকাটা ভিড়ল। জেলেরা ভয়ে ততস্থ, সুমন ক্লান্ত, আর আকাশের অবস্থা সবচেয়ে রহস্যময়।
নৌকা থেকে নামার সময় আকাশ দেখল তার হাতের তালুর সেই লণ্ঠন আকৃতির চিহ্নটা আগুনের মতো লাল হয়ে জ্বলছে। যতবার সে সাগরের দিকে তাকাচ্ছে, চিহ্নটা তত বেশি জ্বালা পোড়া করছে। গ্রামের মোড়র আর একদল কৌতূহলী মানুষ ঘাটে ভিড় জমালো। জেলেদের একজন আতঙ্কে চিৎকার করে বলল, মোড়ল সাহেব, আকাশ আর আগের মতো নেই। ও সাগরের সেই অভিশপ্ত জাহাজে উঠেছিল, ওর শরীরে আসুরি শক্তি ভর করেছে। মোড়ল আকাশের হাতটা টেনে ধরলেন। লাল চিহ্নটা দেখে তিনি 2 পা পিছিয়ে গেলেন। এ তো সেই কালনাগিনী সিল, 300 বছর আগে যে জলদস্যু এই গ্রাম ধ্বংস গুঞ্জন, যেন হাজার হাজার কাঁকড়া মাটির নিচে কুড়মুড় করে হাঁটছে। হঠাৎ আকাশ দেখল গ্রামের কুয়োর পানি কালো হয়ে ওপরে উঠে আসছে। আকাশ চিৎকার করে বলতে চায় সে নির্দোষ, কিন্তু তার মুখ দিয়ে বেরোলো এক অমানসিক গর্জন। গ্রামের মহিলারা ভয়ে বাচ্চাদের নিয়ে ঘরে ঢুকে পড়ল। মোড়ল হুকুম দিলেন, আকাশকে ওই পুরনো জমিদার বাড়ির অন্ধকার কুঠুরিতে বন্দি করো। কাল সকালে ওঝা ডেকে ওর শরীর থেকে এই জিন তাড়াতে হবে। সুমন বাধা দিতে চেয়েছিল, কিন্তু গ্রামের শক্ত সমর্থ জওয়ানরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আকাশকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে, যেখানকার পলেস্তরা খসে পড়ছে আর চামচিকা ওড়ে দিনরাত। অন্ধকার ঘরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে আকাশের হাতের চিহ্নটা নীল হতে শুরু করল। হঠাৎ দেয়ালের এক কোণ চিরে সেই বাদুর প্রেত্যাত্মাটি আবার আবির্ভূত হল, তবে এবার তার রূপ আরও ভয়ঙ্কর। সে ফিসফিস করে বলল, আকাশ, ওরা তোকে ঘৃণা করে, ওরা তোকে পুড়িয়ে মারবে। তার চেয়ে আমার সাথে আয়, সাগরের রাজা হবি তুই। আকাশের শিকলগুলো আপনা আপনি গলতে শুরু করল। সে অনুভব করল তার শরীরের ভেতরে এক অসীম শক্তি জন্ম নিচ্ছে। সে এক ধাক্কায় জমিদার বাড়ির ভারী কাঠের দরজাটা ভেঙে ফেলল। বাইরে তখন আবার সেই ঝড়ের পূর্বাভাস। আকাশ যখন উঠানে বেরোলো, সে দেখল পুরো গ্রামবাসী মশাল নিয়ে তাকে ঘিরে ফেলেছে। তাদের চোখে ঘৃণা আর ভয়। মোড়ল চিৎকার করে বললেন, অভিশপ্তটাকে শেষ করে দাও। ঠিক সেই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে এক বিশাল চিৎকার দিল। সাথে সাথে সাগরের দিক থেকে এক বিশাল ঢেউ গ্রামের বাঁধ ভেঙে হুড়মুড় করে ঢুকে পড়ল। কিন্তু সেই ঢেউ সাধারণ পানি ছিল না, সেটা ছিল হাজার হাজার কঙ্কাল সৈন্যের এক বিশাল বাহিনী, যারা আকাশের হাতের চিহ্নের ইশারায় নাচছে। ভোরের আলো ফোটার আগেই কালনাগিনী গ্রামের ঘাটে নৌকাটা ভিড়ল। জেলেরা ভয়ে ততস্থ, সুমন ক্লান্ত, আর আকাশের অবস্থা সবচেয়ে রহস্যময়। নৌকা থেকে নামার সময় আকাশ দেখল তার হাতের তালুর সেই লণ্ঠন আকৃতির চিহ্নটা আগুনের মতো লাল হয়ে জ্বলছে। যতবার সে সাগরের দিকে তাকাচ্ছে, চিহ্নটা তত বেশি জ্বালাপোড়া করছে। গ্রামের মোড়ল আর একদল কৌতূহলী মানুষ ঘাটে ভিড় জমানো। জেলেদের একজন আতঙ্কে চিৎকার করে বলল, মোড়ল সাহেব, আকাশ আর আগের মতো নেই। ও সাগরের সেই অভিশপ্ত জাহাজে উঠেছিল, ওর শরীরে আসুরি শক্তি ভর করেছে। মোড়ল আকাশের হাতটা টেনে ধরলেন। লাল চিহ্নটা দেখে তিনি 2 পা পিছিয়ে গেলেন। এ তো সেই কালনাগিনী সিল, 300 বছর আগে যে জলদস্যু এই গ্রাম ধ্বংস করেছিল, তার অভিশাপ এখন আকাশের গায়ে। ও গ্রামে থাকলে আমাদের সবার বিপদ। আকাশের কানে তখন মানুষের কথাগুলো ঝাপসা হয়ে আসছিল। তার বদলে সে শুনতে পাচ্ছিল মাটির নিচ থেকে আসা এক অদ্ভুত গুঞ্জন, যেন হাজার হাজার কাঁকড়া মাটির নিচে কুড়মুড় করে হাঁটছে। হঠাৎ আকাশ দেখল গ্রামের কুয়োর পানি কালো হয়ে উপরে উঠে আসছে। আকাশ চিৎকার করে বলতে চাইল সে নির্দোষ, কিন্তু তার মুখ দিয়ে বেরোলো এক অমানুষিক গর্জন। গ্রামের মহিলারা ভয়ে বাচ্চাদের নিয়ে ঘরে ঢুকে পড়ল। মোড়ল হুকুম দিলেন, আকাশকে ওই পুরনো জমিদার বাড়ির অন্ধকার কুঠুরিতে বন্দি করো। কাল সকালে ওঝা ডেকে ওর শরীর থেকে এই জিন তাড়াতে হবে। সুমন বাধা দিতে চেয়েছিল, কিন্তু গ্রামের শক্ত সমর্থ জওয়ানরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
আকাশকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে, যেখানকার পলেস্তারা খসে পড়ছে আর চামচিকা ওড়ে দিন রাত। অন্ধকার ঘরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে আকাশের হাতের চিহ্নটা নীল হতে শুরু করল। হঠাৎ দেয়ালের এক কোণ চিরে সেই বাদুর প্রেতাত্মাটি আবার আবির্ভূত হলো, তবে এবার তার রূপ আরও ভয়ঙ্কর। সে ফিসফিস করে বলল, আকাশ, তোরা তোকে ঘৃণা করে, ওরা তোকে পুড়িয়ে মারবে, তার চেয়ে আমার সাথে আয়, সাগরের রাজা হবি তুই। আকাশের শিকলগুলো আপনা আপনি গলতে শুরু করল। সে অনুভব করল তার শরীরের ভেতরে এক অসীম ফেলেছে। তাদের চোখে ঘৃণা আর ভয়। মোড়ল চিৎকার করে বললেন, অভিশপ্তটাকে শেষ করে দাও। ঠিক সেই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে এক বিশাল চিৎকার দিল। সাথে সাথে সাগরের দিক থেকে এক বিশাল ঢেউ গ্রামের বাঁধ ভেঙে হুড়মুড় করে ঢুকে পড়ল। কিন্তু সেই ঢেউ সাধারণ পানি ছিল না, সেটা ছিল হাজার হাজার কঙ্কাল সৈন্যের এক বিশাল বাহিনী, যারা আকাশের হাতের চিহ্নের ইশারায় নাচছে। নীল আগুনের গোলাটি আকাশের দিকে ধেয়ে আসতেই সুমনের হাতের সেই এক মুঠো মাটি যেন এক অদৃশ্য ঢাল তৈরি করল। গ্রামের মাটির সোদা গন্ধে সেই শয়তানি আগুন মুহূর্তেই নিভে ছাই হয়ে গেল। কঙ্কাল জলদস্যু ক্যাপ্টেন অবাক হয়ে তার খালি চোখের কোটর দিয়ে তাকিয়ে রইল। সে গর্জে উঠল, তোর এই তুচ্ছ মাটি আমার ৩০০ বছরের অভিশাপকে আটকাতে পারবে না। জলদস্যুটা তার বিশাল অক্টোপাসটাকে ইশারা করল। অক্টোপাসের ৮টি সুর একসাথে তীরের ঘরবাড়ি গুড়িয়ে দিতে দিতে এগিয়ে এলো। বানিয়া বাজারের সাহসী জেলেরা, যারা এতক্ষণ ভয়ে দূরে দাঁড়িয়েছিল, সুমনের সাহস দেখে তাদের রক্ত গরম হয়ে উঠল। তারা তাদের ধারালো হারপুন আর মশাল নিয়ে চিৎকার করে এগিয়ে এলো। মারো এই শয়তানকে, আমাদের গ্রাম আমরা রক্ষা করব। জেলেদের সর্দার হুঙ্কার দিয়ে উঠলেন। একদিকে শত শত মশাল আর অন্যদিকে সেই দানব অক্টোপাস। শুরু হলো এক অসম লড়াই। জেলেরা অক্টোপাসের সুরে হারপুন বিধিয়ে দিচ্ছে, আর অক্টোপাসটা তার বিশাল শক্তিতে জেলেদের নৌকোগুলো ভেঙে চুরমার করছে। আকাশ তখনও মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু তার হাতের সেই ক্ষত থেকে লোনা কালো রক্ত বের হওয়া বন্ধ হয়ে সোনালি আভা বের হতে লাগলো। আকাশ অনুভব করল এই মাটির প্রতি তার ভালোবাসা কঙ্কালটা এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। সেই সুযোগে আকাশ বাঘের মতো লাফিয়ে পড়ে জলদস্যুর হাত থেকে সেই হৃৎপিণ্ড ভরা লণ্ঠনটা কেড়ে নিল। না, ওটা দিস না! প্রেতাত্মা বাদুরটি ওপর থেকে ডাইভ দিয়ে আকাশের হাত থেকে লণ্ঠনটা নিতে চাইল, কিন্তু আকাশ দেরি না করে লণ্ঠনটা সজোরে পাথরের ওপর আছাড় মারল। কাঁচ ভাঙার বিকট শব্দের সাথে সাথে সেই জ্বলন্ত হৃৎপিণ্ডটা ফেটে গেল। সেখান থেকে এক তীব্র সাদা আলো বের হয়ে পুরো কালনাগিনী গ্রামকে ভরিয়ে দিল। সেই আলোয় কঙ্কাল জলদস্যু, বিশাল অক্টোপাস আর সেই বাদুর প্রেতাত্মা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। সাগরের জল প্রচণ্ড গর্জন দিয়ে পিছিয়ে গিয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। সব শান্ত। ভোরের প্রথম আলো পূব আকাশে উঁকি দিচ্ছে। আকাশ আর সুমন হাঁপাতে হাঁপাতে বালুচরে বসে পড়ল। কিন্তু হঠাৎ আকাশ দেখল তার হাতের সেই ক্ষতস্থান দিয়ে সোনালি ধোঁয়া বের হচ্ছে, আর তার শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। ভোরের আলো
এটাই আমার ভাগ্যে ছিল। সাগরের সেই অন্ধকার জগতের হাত থেকে গ্রামকে বাঁচাতে হলে কাউকে না কাউকে তো মূল্য দিতেই হতো। গ্রামের মানুষগুলো তখন দূরে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে। মোড়ল সাহেব অপরাধবোধে মাথা নিচু করে এগিয়ে এলেন। আকাশ, আমাদের ক্ষমা কর বাবা, আমরা তোকে চিনতে ভুল করেছিলাম, তুই তো আমাদের রক্ষাকর্তা। ঠিক সেই মুহূর্তে আকাশের বাবার রেস্টুরেন্ট থেকে এক বাটি গরম চিকেন পোলাওয়ের ঘ্রাণ যেন বাতাসের সাথে ভেসে এলো। সেই পরিচিত ঘ্রাণ আকাশের নাকে লাগতেই তার স্বচ্ছ হয়ে যাওয়া শরীরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার মনে পড়ল বানিয়াবাজারের সেই ধুলোমাখা রাস্তা, স্কুলের বন্ধুদের সাথে আড্ডা, আর সেই নতুন কেনা 2500 টাকার ফ্রি ফায়ার আইডির কথা। এই সুন্দর জীবন ছেড়ে সে কোথাও যেতে চায় না। আকাশ জোরে চোখ বন্ধ করে নিজের সবটুকু ইচ্ছা শক্তি দিয়ে মাটিকে আঁকড়ে ধরল। সে মনে মনে বলল, আমি সাগরের দাস নই, আমি বানিয়াবাজারের আকাশ। হঠাৎ এক অলৌকিক কাণ্ড ঘটল। আকাশের হাতের সেই সোনালি আলোটা ধীরে ধীরে তার সারা শরীরে ছড়িয়ে পড়ল এবং এক তীব্র ঝিলিকের পর সব শান্ত হয়ে গেল। সুমন চোখ মেলে দেখল আকাশ আর স্বচ্ছ নেই, সে একদম রক্ত মাংসের মানুষ হিসাবে মাটিতে শুয়ে আছে। তার হাতের সেই ভৌতিক চিহ্নটা চিরতরে মুছে গিয়ে সেখানে শুধু একটা সাধারণ কাটা দাগ রয়ে গেছে। সুমন খুশিতে আকাশকে জড়িয়ে ধরল। জেলেরা উল্লাসে ফেটে পড়ল। কালনাগিনী গ্রাম আজ এক নতুন সূর্যোদয় দেখল। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভয় লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আপনাদের লাইক আর কমেন্টই আমাদের অনুপ্রেরণা। গল্পটা ভালো লাগুক বা না লাগুক, দুটো ক্ষেত্রেই একটা কমেন্ট করে জানাবেন, যেন আমরা আরও ভালো নতুন ভূতের গল্প আনতে পারি। আল্লাহ হাফেজ।